আজকের গল্পটা খুবই এন্টারটেইনিং হতে চলেছে এবং একটু লং ফরম্যাটে হতে চলেছে। আমি ডিসেম্বরে ফিলিপিন্সে গেছিলাম এবং এটা একটা খুবই স্পন্টেনিয়াস ট্রিপ ছিল। আমার বাড়িতে ভালো লাগছিল না, তাই জন্য আমি ভাবলাম যে কোথাও ঘুরে আসি। সঙ্গে সঙ্গে ফ্লাইট বুক করি এবং আমি রওনা দিই। আমি প্রথমে কলকাতা থেকে মানিলাতে ল্যান্ড করি। আমার প্ল্যান ছিল আমি মানিলা থেকে বোরাকাইতে যাব, তারপরে আমি এল নিডো যাব, সেখান থেকে আমি আবার মানিলাতে ফেরত চলে আসবো। অনেকেই সেবুতে ল্যান্ড করে, আমি মানিলা চুজ করেছিলাম। আমি আমার সুবিধা মতো আইটিনারি বানিয়ে নিয়েছিলাম। আমি জানতাম কইটুকু সময় আমি কাজ করবো, কইটুকু সময় আমি ট্রাভেল করবো, কিন্তু আমার জীবন তো আইটিনারি দেখে চলে না। সেটাই হচ্ছে টুইস্ট। আমি এমন একটা সময় গেছিলাম যে সময় সমস্ত ফ্লাইট ক্যান্সেল হচ্ছিল। ইন্ডিগোর প্রচুর ফ্লাইট ক্যান্সেল হয়েছিল সেদিন। আমার ফ্লাইট 3 ঘন্টা লেট। আমার সিঙ্গাপুরে যে সময় পৌঁছানোর ছিল সে সময় আমি পৌঁছতে পারিনি। আমি তার আরো 2.5 ঘন্টা পরে পৌঁছাই। এবার আমি ইন্ডিয়া থেকেই একটা ভুল করে বসি। আমি খালি আমার ফরেক্স কার্ড লোড করেছি। আমি অতিরিক্ত কনফিডেন্ট হয়ে গেছিলাম। আমি ভাবছি যে এত ইন্টারন্যাশনাল সোলো ট্রিপ করেছি, ম্যানেজ করে নেবো। ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড তো সবসময় আমার কাছে থাকে, আর ফরেক্স কার্ডে আমি টাকা লোড করে নিয়েছি, টাকা বের করে নেবো। এবার সমস্যা হচ্ছে আমি সিঙ্গাপুর থেকে যে ফ্লাইটটায় উঠতাম সেটাও লেট ছিল। সিঙ্গাপুরে বসেই একটা ক্যাব বুক করে নিয়েছিলাম আমার হোটেল পর্যন্ত। আমার কাছে কিন্তু কোনো কারেন্সি নেই। সো আমার কি মনে হলো, এয়ারপোর্টের এটিএম এ আননেসেসারি এক্সট্রা চার্জ নেয়। তাই জন্য আমি ঠিক করলাম যে আমি তো হোটেলেই যাচ্ছি সোজা, আর রাতও হয়ে গেছে, আমি তো আর কোথাও যাবো না। আমি হোটেলের পাশেই কোথাও না কোথাও থেকে টাকা তুলে নেবো। এবার আমি হোটেলে পৌঁছেছি রাত 11টায়। এবার আমার আর তখন সাহস হচ্ছে না যে আমি কোথাও গিয়ে এটিএম খুঁজি তারপরে ক্যাশ তুলি। এবার আরো একটা ব্লান্ডার যেটা আমি করেছি সেটা হচ্ছে আমার পরের দিনই সকাল 8টায় বোরাকাইয়ের বাস আছে। আমি ফ্লাইট বুক করিনি, আমি বোরাকাইয়ের বাস বুক করেছিলাম। আমার উচিত ছিল একদিন গ্যাপ দিয়ে তারপরে বোরাকাইয়ের বাসটা বুক করা, কিন্তু আমি সেটা করিনি। এবার সকাল 8টার বাস, একটু ফ্রেশ আপ তো হতেই লাগে, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। এসব করতে করতে 12টা বেজে গেছে। ভোর 4টের অ্যালার্ম দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। আমার যেখানে হোটেল আর বোরাকাই যাওয়ার যে বাস, সেই বাস স্ট্যান্ড অনেক দূরে। সকালে উঠে আমার খেয়াল পড়ছে যে আমি ক্যাব বুক করিনি, আমার কাছে ক্যাশ নেই। আমাকে ক্যাশ তুলতেই হবে, নইলে আমি যাবো কিভাবে। এবার আমি দেখেছি আমার হোটেলের সামনেই পেট্রোল পাম্প ছিল। 4টের সময় বেরিয়ে হোটেল থেকে চেক আউট করে পেট্রোল পাম্পে গিয়ে আমি জিজ্ঞেস করি কাছাকাছি কোথায় এটিএম আছে। এবার উনি বলেন যে অপোজিটেই একটা এটিএম আছে। আমাদের এখানে যেমন এসবিআই এর ই লবি আছে না, মেন ব্যাংক আর তার সাথে লাগোয়া এটিএম, তার ঠিক পাশেই 24/7 ওপেন কনভিনিয়েন্স স্টোর। বেশ ভালো, আমি তো এখান থেকে টাকা তুলে নিতে পারবো, কোনো সমস্যা হবে না আশা করি। এবার তারপরে আমি দেখলাম যে কোন কোন কার্ড ওরা অ্যাকসেপ্ট করে। ওখানে লেখা আছে ভিসা, মাস্টার কার্ড, সবকিছু ওরা অ্যাকসেপ্ট করে। আমি একবারে বের করে নেবো 15,000 pesos। এবার আমি ওয়েট করছি টাকাটা বেরোবে। 5 মিনিট হয়ে গেল, টাকা আর বেরোলো না। আমার ফরেক্স কার্ড মেশিনের ভেতরে আটকে গেছে, টাকা বেরোয়নি। আমার কাছে 1 পয়সাও নেই। আমার যে কার্ডটা ছিল সেটাও মেশিনে। আমি ক্যাব বুক করিনি। এখন বাজে হচ্ছে 4:30। আমার বাস বুকিং আছে, আমি যদি না পৌঁছতে পারি আমার বাস ক্যান্সেল হয়ে যাবে। এরপরে আমার মাথায় এলো যে আমি ব্যাংকের হেল্পলাইন নাম্বারে ফোন করি। ব্যাংকের একটা হেল্পলাইন নাম্বার লেখা থাকে দরজায়। ফোন করতে গিয়ে খেয়াল পড়লো আমি এবারে ই সিম নিয়েছিলাম। আমি সবসময় গিয়ে সেখানে ফিজিক্যাল সিম কিনি, যেটা ইজেক্ট করে লাগাতে হয়। এবারে আমার কি মনে হলো যে আমি ই সিম ট্রাই করব। এত কিছু আমার ট্রাই করার সুযোগ জেগেছিল। ভাবো, আমি ই সিম দিয়ে কল করতে গিয়ে দেখি আমি ই সিমে যে প্ল্যানটা নিয়েছিলাম সেটাতে কলিং ফ্যাসিলিটি নেই, আর ফিলিপিন্সে কলিং ফ্যাসিলিটি আলাদাভাবে কাজ করে। আমার ই সিম হংকং দেশের থেকে ইস্যু হয়েছে। ফার্স্ট অফ অল আমি তো কোনোভাবেই রিচার্জ করতে পারবো না, কারণ আমার কাছে কার্ডটাই নেই। কোথাও থেকে আমি যে রিচার্জ করবো, মানে দোকানে গিয়ে আমি যে রিচার্জ করবো সেটারও অপশন নেই, কারণ এটা ই সিম। আমাকে ইন্টারনেটের থ্রুতেই রিচার্জ করতে হবে। এখানে আমাকে কল ফিচারটাই দেয়নি। এবার আমার অবস্থা হবো, আমার কাছে ক্যাশ নেই, আমার কাছে কার্ড নেই, আমার কাছে কল ফেসিলিটি নেই, আমি বিদেশে আছি, আমি কাউকে চিনি না, নট আ সিঙ্গেল পার্সন। এরকমও না যে আমি বিদেশে 2-3 দিন কাটিয়ে ফেলেছি, জাস্ট ল্যান্ড করেছি, আমি কিচ্ছু জানি না ওই দেশে। ইউটিউবে দেখে গেছি কিন্তু আমি নিজে কিছুই এক্সপ্লোর করিনি। তো আমি জানি না চারপাশে কি আছে, যাকে বলে পারফেক্ট বিপর্যয়। আমি 24/7 ওই কনভিনিয়েন্স স্টোরটায় গিয়ে ওনাদের কোনো রকমে ভাঙা ইংলিশ, তারপরে একটু ট্রান্সলেটার ইউজ করে বোঝানোর চেষ্টা করলাম আমার সাথে কি হয়েছে। আমার বাস 9টায় আর এই ব্যাংকটাই খোলে 10টায়। তার আগে নাকি কিচ্ছু করা যাবে না। আমি যে ইন্টারনেট থেকে নাম্বার জোগাড় করে বাসকে ফোন করবো সেটারও কোনো চান্স নেই আমার কাছে। ওনারা এইটুকু শুনেছেন, তাতেই খুব অনীহা বোধ করছিলেন। এবার আমি তখন খুব প্যানিক করছিলাম অ্যাকচুয়ালি, কে কার জন্য এত টাইম দেয়। আমি ওনাদের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করতে চাইছি না, ওনাদেরকে ব্যস্ত করতে চাইছি না। এটিএম এর সামনে চুপচাপ দাঁড়িয়ে আমার মনে হলো আমার কাছে একটাই অপশন আছে এখন, পুলিশকে কল করা। পুলিশের কাছে কল ফেসিলিটি থাকবে, আমার মাথা কাজ করছে না, আমার কাছে টাকা নেই। টাকা আমাকে সব থেকে বেশি কনফিডেন্স দেয়, আর সেটাই আমার কাছে নেই এই মুহূর্তে। শেষ পর্যন্ত আমি কনভিনিয়েন্স স্টোরের ওইখানে কাজ করছিলেন, ওনাকে আমি বলি একটা লোকাল পুলিশকে কল করতে। যেটুকু ভাঙা ভাঙা বুঝতে পারলেন, আমি জাস্ট বললাম যে আপনি প্লিজ এখানে আসুন। আমি শুনতে পাচ্ছি ওনারা ফোন কলে কি হয়েছে জানি না, কিন্তু ফরেনার কথাটা ইউজ করছে। বুঝতে পারছি যে আমার কথাই বলছে এবং লোককে এক্সপ্লেন করছে। এবার তার ঠিক আধ ঘন্টা পরে পুলিশের গাড়ি এলো। পুলিশের গাড়ি কি গাড়ি, আমাদের এখানে পুলিশের গাড়িগুলোর মতো নয়, এসইউভি উইথ রেড ব্লু লাইট। বিইং অ্যান ইন্ডিয়ান, আই জেনুইনলি ক্যানট ট্রাস্ট পিপল এনিমোর। আমি ইন্টারনেট থেকে মানে সার্চ করে একটা নাম্বার ওনাদেরকে দিয়েছিলাম কনভিনিয়েন্স স্টোরে, ওনারা অন্য নাম্বারে ফোন করেছে। এবার আমি কাউকে ট্রাস্ট করতে পারছি না এই মুহূর্তে। ইনি কাকে ফোন করেছেন, কে এসছে, ওনারা আদৌ পুলিশ কিনা, কি হতে চলেছে আমি জানি না। কান্নার সময় মানুষ কিভাবে রেকর্ড করে, টু বি ভেরি অনেস্ট আমার মাথা কাজ করে না, আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। দুর্ঘটনা ঘটছে আমার সামনে, আমাকে রেকর্ড করতে হবে। সত্যিই জানি না মানুষ কিভাবে এই মুহূর্তটা
রেকর্ড করে, বাট আই ডিসাইডেড টু টার্ন অন দ্য ক্যামেরা ইমিডিয়েটলি। ওনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু আমি নিজেকে রেকর্ড করে রাখি যে আমি এই জায়গায় আছি, আমার চারপাশে অ্যাটলিস্ট এই আছে। সো আমি পুলিশকে যেটা এলাবোরেট করছি, আমার রেকর্ড অন করে রেখেছি, পুরো জিনিসটা রেকর্ড করবো তাই। আর আমি পুলিশকে পুরো ব্যাপারটা বলি। ওনারা বলেন যে আপনি আগে পুলিশ স্টেশনে চলুন, তারপরে দেখা যাবে কি হয়। মানে আমাকে ওই গাড়িতে এখন উঠতে হবে, আমার আর কোনো অপশনই তো নেই, আমি কি করবো। তাই জন্য আমি গাড়ির নাম্বারটা রেকর্ড করি, পুলিশের মুখটা টুক করে একটুখানি রেকর্ড করে নিই, তারপরে আমি গাড়িতে বসি। Sinasagot eh kasi sisirain dito matawag eh. বিদেশের মাটিতে বাজে সকাল 5:15, আমাকে দুজন পুলিশ বলছে চলুন আমাদের সাথে পুলিশ স্টেশনে চলুন। এই সময়টায় আমার যা ধুকপুক করছিল, আমার সাথে যা ইচ্ছা হতে পারে এই মুহূর্তে। আমি জানি না এরা কে, এরা জানে আমি একা ড্রাইভার সিট আর প্যাসেঞ্জার সিটে পুলিশ বসে আছেন, আর পেছনে ক্রিমিনালের জায়গায় আমি বসে রয়েছি। ওখানে দেখছি আমি একটা হাত করা মতো লাগানো রয়েছে। আমার যে কি হচ্ছে ওই মুহূর্তে আমি বলে বুঝতে পারবো না। আমি এর আগে কোনোদিন পুলিশের গাড়িতে বসিনি। কোনো রকমে তারপরে আমি 20 মিনিটের মধ্যে থানায় পৌঁছলাম। যে মুহূর্তে আমি থানায় পৌঁছলাম, আমার সমস্ত অ্যাংজাইটি একটু হলেও কমলো। এবার থানায় গিয়ে দেখছি ওখানে অন্তত 20-25 জন পুলিশ রয়েছে, তার বেশিই ছিলেন, 20-25 জন ধরলাম। এবার সবাই দেখছে ফরেনার, একা মেয়ে বসে আছে। প্রতিটা অফিসার একই জিনিস জিজ্ঞেস করছে, কি হয়েছে, কোথায় থেকে এসছেন, এটিএম এ কি হয়েছে। আমি ওনাদের পুরো ঘটনাটা বারবার বোঝাচ্ছি, ইংলিশে বোঝাচ্ছি, অর্ধেক তো বুঝছে না, ইন্ডিয়ান অ্যাকসেন্ট। এইসবের মধ্যে আমি ওনাদেরকে বাসের ঘটনাটা বললাম, বাসের ওনাকে ফোন করলেন, ওনারা কি আমাকে বোঝাতে চাইলেন আমি জানি না। আমি বুঝে গেলাম বাস পাবো না। যদি কোনোভাবে বাসের সাথে কন্ট্যাক্ট করে কোনো রিস্কেডিউল করাতে পারেন, মানে আজকেরটা কালকে, আমি কালকে বাস নেবো, আজকে আমি কোথাও না কোথাও একটা ক্যাপসুল হোটেল তো পেয়েই যাবো, আর না হলে কোনো রকম একটা 24/7 কনভিনিয়েন্স স্টোরেই কাটিয়ে দেবো। এটিএম এর পাশেই তো একটা কনভিনিয়েন্স স্টোর ছিল 24/7 ওপেন। সো আমি ভেবেছিলাম যে আমি কাটিয়ে দেবো কোনোভাবে যদি রিস্কেডিউল করা যায়। অ্যাকচুয়ালি ফ্লাইটের থেকে বাসের ভাড়া বেশি ছিল। আমি বাস এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম কারণ ওখানে একটা ফেরি এক্সপিরিয়েন্স ছিল, এটা আমি নিতে চেয়েছিলাম। ভাবলাম যে বাস যদি নাও পাই, যা হয় হবে, হেডেক হচ্ছে আমাকে টাকা তুলতে হবে, আমার কাছে টাকা নেই, দ্যাট শুড বি মাই ফার্স্ট প্রায়োরিটি। এবার এইসব করতে করতে 6টা বেজে গেছে। আমি দেখলাম যে কিছু পুলিশ সারি সারি হয়ে দাঁড়িয়ে আছেন, আমি জানি না কি করছিল। কয়েকজন পুলিশ বেরিয়ে গেলেন, ভেতরে আরো কয়েকজন পুলিশ ছিলেন। তার মধ্যে থেকে একজন মাঝবয়সী পুলিশ এলেন, আমার সামনে বসলেন। একটু কেঁদে ঠেদে ফেলেছিলাম তো অবভিয়াসলি, যখন এই ঘটনাগুলো ঘটেছিল আমার চোখ মুখ পুরো লাল হয়েছিল, আমি কালো, অ্যাকচুয়ালি মেরুন হয়েছিল। যাই হোক, উনি এসে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি ম্যারিড, আর ইউ ম্যারিড। আমি মনে মনে ভাবছি নট এগেইন ব্রো, নট হিয়ার, নট রাইট নাও। সব জিজ্ঞেস করে নিয়েছেন অলরেডি যে কি হয়েছে, ইন্ডিয়া থেকে এসেছি, হ্যান ত্যান। তখন বললাম যে নো স্যার, আই এম নট ম্যারিড। বলছে বয়ফ্রেন্ড, আমি বলছি নো স্যার, নো বয়ফ্রেন্ড। তারপরে শুরু হলো কত বয়স, বিয়ে করোনি কেন। তারপরে উনি বললেন যে পাসপোর্ট দেখা যাবে। আমি বললাম যে হ্যাঁ দেখুন। আর পুলিশ চাইছে, আমি তো আর না করতে পারি, দিয়েছি পাসপোর্ট। উনি পাতা উল্টিয়েই যাচ্ছেন আর আমাকে উল্টোপাল্টা কোয়েশ্চেন করেই যাচ্ছেন। এরপরে আসে একটা বোম্বাস্টিক কোয়েশ্চেন, বলছে ফিলিপিনো ছেলেদের কেমন লাগে। এরপরে যে কথাটা বলবো, ভাবো আমার লাক কতটা খারাপ হলে এটা হতে পারে। উনি আমাকে ফিলিপিনো ছেলেদের ব্যাপারে যখন জিজ্ঞেস করলেন, তখন একজন পুলিশ অফিসার ওনার টেবিলে এসে ব্রেকফাস্ট রাখছিল। তাকে ততক্ষণে রিপ্লাই দিচ্ছিলাম যে আমি তো জানি না, আমি সবে কালকে এসেছি, আমি অত অবগত নই এই ব্যাপারে। উনি আমার বয়স জানতেন, উনি আমাকে ওই ছেলেটাকে দেখিয়ে বললেন যে ও তোমার বয়সী, ওকে তোমার কেমন লাগে। আমিও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি, ও মুচকি মুচকি হাসছে। আমি নো বললাম তাও, ঠিক আছে। আবার উনি শুরু করেছেন, ওরও কিন্তু গার্লফ্রেন্ড নেই, ওরও কিন্তু ওয়াইফ নেই। আমি এবার আস্তে করে হেসে দিয়েছি। আমি কি করবো এই মুহূর্তে, আমার অলরেডি মাথার মধ্যে 10টা জিনিস চলছে। এবার স্যার বলছেন যে ইউ নো দ্যাট আই এম জোকিং উইথ ইউ রাইট, এন্ড আই এম লাইক ইয়া স্যার আই নো, বাট মনে মনে ভাবছি যে ইটস স্টিল অফেন্সিভ, ইউ নো। আপনি বুঝতে পারছেন তো, মানে আপনি আমার সামনে জোক মারতে গিয়ে আপনি দুজনকেই অফেন্ড করে দিচ্ছেন। যাই হোক, ওনার সাথে বসে মোটামুটি 1 ঘন্টা এই চললো। উনি জানতে চাইছেন আমি হিন্দু নাকি আমি মুসলিম নাকি আমি খ্রিস্টান, খ্রিস্টান ছেলেদের ভালো লাগে কিনা। প্লিজ টেক দিস আঙ্কেল অ্যাওয়ে ফ্রম মি, বিকজ আমি আর নিতে পারছি না। যাই হোক, এসব করতে করতে 7টা বেজে গেছে। এতক্ষণে সবাই এসে আমাকে মোটামুটি 7বার ব্রেকফাস্টের জন্য জিজ্ঞেস করে ফেলেছে। ওনাদের ভাগের ব্রেকফাস্ট আমি কেনই বা খেতে যাবো, গুনে গুনেই আনে, অন্য একজনের জন্য কেনই বা ব্রেকফাস্ট আনতে যাবে। সো আমি ব্রেকফাস্টে ইন্টারেস্টেড নই, আমার খিদেও পাইনি। সো সবাই আমাকে মোটামুটি চা, ব্রেকফাস্ট, হ্যান ত্যান সবকিছু জিজ্ঞেস করে ফেলেছে, আর আমি না করে যাচ্ছি। এসব করতে করতে 7:30 বেজে গেছে। এই মুহূর্তে আমাকে একজন পুলিশ এসে বলছেন যে চলো আমরা ব্যাংকে যাই। 7:30 বাজে, আমি ব্যাংকে গিয়ে এখন কি করবো? সিকিউরিটি গার্ডও আসেনি, কেউই আসেনি। আপনি কি কোনো ব্যাংক এমপ্লয়িকে ডাকবেন? তাহলে আমি রাজি আছি। ওনারা তো বললেন যে ব্যাংক খুলবে 10টায়, আমি কি করবো এখন গিয়ে? ওই চলুন যাওয়া যাক, এই করে করে ওনারা 8টা বাজালেন, ঠিক আছে, পুরো ইন্ডিয়ানদের মতো। তারপরে বললো যে আপনি গাড়িতে বসুন, চলুন আমরা ধীরে ধীরে যাই, গিয়ে দেখি সিকিউরিটি গার্ড আগে চলে আসবে। আমি ভাবলাম যে ওনারা হয়তো জানবেন, যদি সিকিউরিটি গার্ড এটিএমটা খুলতে পারে তাহলে আমি কার্ডটা নিতে পারবো অ্যাটলিস্ট। এবার এই বলে ওনারা আমাকে আবার সেই কারের ব্যাক সিটে বসালেন, এসি অন করে গাড়ি বন্ধ করে চলে গেছে। পুলিশ কারে কি হয় এতক্ষণ তো আমি বুঝে গেছি, একবার যখন বন্ধ করেছে পেছনের দরজা আমি আর খুলতে পারবো না। আমি এসিতে অতক্ষণ টানা বসতে পারি না। ওনারা আমাকে এসি কারে বসিয়ে কোথায় চলে গেল। আমার ব্যাগের ভেতরে একটা কোট ছিল, আমার মাথায় সেটাও নেই যে ওটা আমি বের করে পড়ি। ওরকম কনকনে ঠান্ডার মধ্যে বসে আছি। আবার ওখানে আমাকে মোটামুটি 40 মিনিট এসি কারে বসিয়ে তারপরে ওনারা শেষ পর্যন্ত দুজন পুলিশ অফিসার এলেন এবং ব্যাংক অফ
অব্দি পৌঁছে ওনারা আমাকে একটা কথা বললেন যে তুমি কিছু বলবে না, আমরা কথা বলবো। আমি মুখে কিছু বলিনি, আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। আমি কি বা বলবো ব্যাংকে গিয়ে, ওনারা তো আর্ধেক কথা আমার বুঝবেনই না। ওনারা কার্ডটা বের করেছে এটিএম মেশিন থেকে। এবারে হয়েছে আরেক নাটক। একজন মহিলা এমপ্লয়ি উনি আমাকে বলছেন যে আমরা তো জানি না এটা আপনার কার্ড কিনা, আপনাকে প্রমাণ করতে হবে। আমি যখন টাকা বের করছিলাম সকালে, আমি তখন খেয়াল করেছিলাম যে সামনে একটা সিসিটিভি ছিল। আমি ওনাকে বললাম যে আপনাদের তো এখানে সিকিউরিটি ক্যামেরা আছে, আপনারা দেখুন যে আমি এই কার্ডটা ইউজ করছিলাম কিনা। বলছে সিকিউরিটি ক্যামেরা কাজ করে না। বলছি সেটা কি আমার দোষ? আমি ছবি দেখালাম, কার্ডে কত ব্যালেন্স আছে সেটাও আপনাকে আমি বলতে পারি, এছাড়া আমি কি প্রমাণ দেবো? উনি বলছেন না আপনাকে ব্যাংকের কিছু দেখাতে হবে। ওটা তো ব্যাংকেরই কার্ড নয়, ওটা আমার ফরেক্স কার্ড। ইমিডিয়েটলি আমার মাথায় আসছে না যে আমি কিভাবে প্রমাণ করবো যে ওটা আমারই ফরেক্স কার্ড। কার্ডের পিনে সবকিছুরই ছবি তোলা ছিল। আমি ওনাকে ছবি দেখালাম, বলছে না ছবি দেখে তো আমরা প্রমাণ করতে পারবো না। যাই হোক, তারপরে আমার একটা জিনিস মাথায় এলো, ফরেক্স কার্ডটা লোড করি, ওটা আমার ব্যাংক স্টেটমেন্ট হিসেবে কাজ করতে পারে, যে আমি লোড করেছি আনলোড করেছি কতবার, সেইটা আমি ফাইনালি দেখালাম। মানে আমি বলতে বাধ্য হচ্ছি মহিলাটি এত দেখতে পাচ্ছে আমি একজন ফরেনার, আমি আটকে রয়েছি, আমার কি দরকার আমি জানি না, অন্যের কার্ড নিয়ে আমি কি করব, যেখানে আমি ওনাদের ল্যাঙ্গুয়েজও ঠিকভাবে বলতে পারছি না, জানি না ওনাদের ল্যাঙ্গুয়েজ। উনি আমাকে বলছেন যে এটা কোনো স্ক্রিনশট নয় তো? বলছি না এটা স্ক্রিনশট নয়, এটা ওয়েবসাইট, আপনি আপনি স্ক্রোল আপ স্ক্রোল ডাউন করে দেখুন, ট্যাপ করেও দেখতে পারেন, ব্যাকে গিয়েও দেখতে পারেন, এটা স্ক্রিনশট নয়, এটা লিটারালি আমার ফরেক্স কার্ডেরই স্টেটমেন্ট। উনি বললেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে আর ইউজ করবেন না, কারণ আমরা এই কার্ড অ্যাকসেপ্ট করি না। আমি বললাম আপনাদের এখানে ভিসা লেখা ছিল, ওই জন্যই আমি ভিসা কার্ড দিয়ে মেশিনে ঢুকিয়েছিলাম। বলছে না এটা ইন্টারন্যাশনাল ভিসা, তো আমরা অ্যাকসেপ্ট করি না। আমার এখন মাথায় চলছে যে আমি এখন কোথা থেকে টাকা বের করবো, আমার কাছে কিন্তু স্টিল টাকা নেই। তারপরে আমি পুলিশকে বললাম যে ক্যান ইউ টেক মি টু আদার ব্যাংকস, বিকজ আই ডোন্ট নো উইচ ব্যাংক উইল অ্যাকসেপ্ট দিস কার্ড, আই নিড টু টেক আউট মানি, আই জেনুইনলি ডোন্ট হ্যাভ আ সিঙ্গেল কারেন্সি এট দিস পয়েন্ট। আর আমাকে নিয়ে গেলেন অন্য জায়গায়। এরপরে আমি 3-4টে ব্যাংকে গেলাম, যেখানে কোথাও থেকে আমি টাকা তুলতে পারলাম না। শেষ পর্যন্ত 5 নম্বর ব্যাংকে, বোধহয় খুব হাইফাই ব্যাংক ছিল জানি না কি, সেখান থেকে ফাইনালি টাকা বেরোলো আমার কার্ড থেকে। এবার ঠিক আছে, এবার দুনিয়া চুলোয় যাক, বাস ক্যান্সেল হয়ে যাক, যাই হয়ে যাক, আমি কোথাও থেকে একটা হোটেল বুক করে থাকবো। তা আমি আশা ছাড়িনি, যেহেতু আমি এখন পুলিশ স্টেশনে আছি, আমি জানি যে ওনাদেরকে যদি আমি বলি ওনারা বাসের ঠিক ব্যবস্থা করে দেবেন। ওই পুলিশ ব্যাংকের এমপ্লয়ের সাথে কথা বলছিলেন, তখন একজন পুলিশ গাড়ির ভিতর ছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি কি করি, আমার কন্টেন্ট ক্রিয়েশন কেরিয়ারের ব্যাপারে। আমি কাউকে বলি না সহসা, পুলিশকে আমি কিন্তু মিথ্যে কথা বলতে পারবো না, ওনারা যদি কোনোভাবে বের করে তাহলে আবার জানি না কি ঘটনা ঘটবে। তিলকে তাল করে লাভ নেই, তাই জন্য আমি ইনফ্লুয়েন্সিং কিছু না বলে আমি বললাম যে আমি ইঞ্জিনিয়ার। তো উনি বললেন যে কোন কোম্পানি, হ্যান ত্যান সবকিছু আমি বললাম। তারপর উনি বললেন যে ডু ইউ ইউজ ফেসবুক, প্রাইভেট প্রোফাইল যেটা আছে সেটা ওনাকে দিলাম। আমি জানি না কেন কোন পারপাসে অ্যাড করলো, এট দিস পয়েন্ট আমার মাথা কাজ করছিল না। ফেসবুক চেয়েছে দিয়ে দিয়েছি, তা আমার প্রাইভেট প্রোফাইল দিয়েছি, মাথা ওইটুকু কাজ করছিল। এবার টাকা শেষ পর্যন্ত তুলে একটা মলে নিয়ে গেল। আমি যে বাস কোম্পানি থেকে বাসটা বুক করেছিলাম সেই বাস কোম্পানির ডিপো এখানে আছে। তো কিছু করতে করতে 11টা বেজে গেছে। এবার আমি জানি বাস তো অলরেডি চলে গেছে, আমি আর কি করবো এখন, যদি বাস পাই তো ভালো, আর না হলে কোথাও একটা হোটেল বুক করে নেবো। একজন পুলিশ অফিসার গাড়িতে ছিল, আর একজন পুলিশ অফিসার আমাকে মলের ভিতর নিয়ে এসেছিল। এবার আসল যে বাসটা, ওটা আমি আর পাবো না, কারণ দিনে একটাই বাস থাকে। ওরা যা একে অপরের সাথে কথা বলছে কোনোটাই ঠিক নয়, কারণ আমি যা বুঝিয়েছি ওরা বোঝেনি, ওরা যে নিজেদের মধ্যে কনভারসেশন করছে সেটা আমাকে বোঝাতে পারবে না। যাই হোক, যেটুকু বোঝালো আমি বুঝলাম যে ব্রেক জার্নি করে যেতে হবে। সে আমাকে বলছে এই জেরক্স করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। জেরক্স দোকানে গেলাম, সেখানেও আবার গল্প শুরু হয়ে গেল, কারণ সে আমাকে জিজ্ঞেস করছে কোথায় থেকে আসছেন আপনি। আমি বলছি যে আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আই এম ফ্রম কলকাতা, ডু ইউ নো ওয়্যার ইজ ইট? And he's like, I'm from Delhi, so I know. সে একটু পাহাড়ি টাইপের দেখতে, তো আমি কি করে বুঝবো? আমি ভাবছি হয়তো ফিলিপিনো। একটা পেজ প্রিন্ট আউট করতে নিলেও হচ্ছে 100 পেসোস, ধরে নাও এখানে 160 টাকা। এবার পুলিশ অফিসারটার সাথে আমি যতদূর যাচ্ছি, ইজ ট্রাইং টু টাচ মি, ব্যাড টাচ নয়, ফ্রেন্ডলি টাচ, বুঝতে পারছো? এবার উনি বলছে যে আমি কি থাকবো নাকি আমি চলে যাবো, বাস দেরিতে, আমি এখন বাসে উঠতে চাই। এটা আবার কি নাটক হচ্ছে যে না না ইউ ক্যান গো, আই উইল জাস্ট স্টে হিয়ার এন্ড আই উইল গেট অন দ্য বাস। এবার আমি বাসের জন্য ওয়েট করছি, কিন্তু আমি জানি যে কিছু না কিছু একটা ঘটনা ঘটবে, কারণ এই যে ব্রেক জার্নি করে যাচ্ছি আমি বোঝাতে পারিনি, ওনারাও বুঝতে পারিনি, যদিও আমি ট্রান্সলেটর ইউজ করেছিলাম। ওরা দুজন যা বুঝেছে আর আমি যা বুঝিয়েছি আকাশ পাতাল তফাৎ। এবার বাসে তো উঠলাম, কিন্তু আমি স্টপেজই জানি না কোথায় নামবো। ওনারা ওনাদের মধ্যে বুঝিয়ে দিয়েছে কোথায় নামবো আমি, কিন্তু এতজনের মধ্যে থোড়ি না মনে থাকবে যে আমি কোথায় নামবো। কন্ট্রাক্টরকে ট্রান্সলেট করে জিজ্ঞেস করে বোঝার চেষ্টা করলাম এই বাসটার সেই স্টপেজেই আমি নামবো, কিন্তু এই বাস স্টপেজটার নাম আমি আগে কখনো শুনিনি। মানে আমি যখন বাস বুক করেছিলাম সেখানেও বাস স্টপেজের নাম একদম আলাদা। আমি তো পৌঁছবো সন্ধেবেলায়, আমি যদি বাস না পাই মাঝ রাস্তায় আমি কি করব? যে পুলিশ অফিসার আমার সোশ্যাল নিল, আমি জানতাম সে আমাকে টেক্সট করবে, কিন্তু কখন টেক্সট করবে আমি জানি না। ওই যে বাস স্টপেজে যে নামবো, ওখানে যদি কিছু উলফাল হয়ে যায়, আই ক্যান কল ফর হেল্প। আমার কাছে কল করার কোনো অপশন নেই, আমি ফেসবুক কল করতে পারি ওনাকে। তার তরফ থেকে মেসেজটা এলো, উঠেছো কিনা বাসে, হ্যান ত্যান, তারপরে তো চলছে। এবার বাস স্টপেজে আমি পৌঁছলাম 6টার সময়। ওখানে আরো অনেক বাস এরকম দাঁড়িয়ে রয়েছে, ওখানে তেমন কেউ আর বাসের জন্য অপেক্ষা করছে না। 6টার সময় আমি একা আবার বাস ডিপোতে দাঁড়িয়ে রয়েছি। এবার আমি ওনাদেরকে বোঝাতে চাইলাম যে এই হয়েছে। এবার ওনারা কি বললেন আমাকে, টিকিট বুকিং এর স্টলটা ছিল যেখান থেকে আমি বাসে উঠেছি, সেখান থেকে এখানে কিছু জানায়নি, সব বাস বেরিয়ে গেছে। ওনাদের 3000 পেসোস দিয়ে বাস বুক করতে হবে, আজকে কোনো বাস নেই। এবার আমি বাস ডিপোতে সারা রাত কাটাবো। আমি চারপাশে খোঁজার চেষ্টা করলাম যে কোনো হোটেল আছে কিনা, চারদিকে তাকাচ্ছি, চারদিকে শুধু জঙ্গল আর কিচ্ছু নেই। এই জিনিসটারই আমি ভয় পাচ্ছিলাম। এবার পুলিশটার সাথে আমি যেহেতু কন্টিনিউয়াসলি চ্যাট করছিলাম, আমি আবার ওনাকে পুরোটা জানাই যে হয়েছে, ওনাকে একটা কল করে প্লিজ বোঝানোর চেষ্টা করুন। পুলিশের
পুলিশের কথা সবাই শোনে, যদি ইন্ডিয়া না হয়, অ্যাকচুয়ালি কলকাতা যদি না হয়, টু বি ভেরি প্রিসাইজ, যতক্ষণ পলিটিক্যাল ইনভলভমেন্ট আছে এখানে তো খুব একটা বেশি পুলিশের চলে না, হেলমেট না পরার ফাইন ছাড়া। বাইরে আমি জানি যে পুলিশের কথায় চলবে, তো আমি ওনাকে বলি যে আমি একটা নাম্বার দিচ্ছি, মানে আমি বাস ডিপোর ওই লোকটা পুলিশকে নাম্বারটা দিই, আপনি কল করে একটু প্লিজ বলার চেষ্টা করুন এই হয়েছে। ওনারা দুজন কনভারসেশন করে। আগে লোকটা আমার সাথে না বেপরোয়া ভাবে কথা বলছিল যে আমাদের কিছু করার নেই, আমাকে তো জানায়নি, আমি কি করবো, আপনাকে এই টাকা দিতে হবে, আপনাকে কালকেই যেতে হবে, আপনি দেখুন আপনি কি করবেন, এরকম। আর যেই পুলিশ বলেছে তখন আবার একটু জবুথবু হয়ে গেছে। উনি আমাকে বলছে যে আমি একটা ব্যবস্থা করছি, দাঁড়ান। আপনি ঘন্টা ব্যবস্থা করছেন, আপনি অলরেডি জানেন যে এটা ছিল, আমি আর কথা বাড়াইনি, এই বাসটায় উঠে পড়ুন, আপনাকে 1000 পেসোস দিতে হবে, আপনাকে পৌঁছে দেবে আজকে। টাকাটা বড় ব্যাপার নয়, আমি টাকা দিয়ে দেবো, জাস্ট পৌঁছতে হবে, কারণ এইখানে আমি থাকতে পারবো না, আমি যা চারপাশে দেখছি এটা মোটেই সেফ না। এর মধ্যে কি হয়েছে, পুলিশ পুরোটা বুঝিয়ে দিয়েছেন, আবার একটা বাসের অপেক্ষায় আছি। বাস এলো, তখন আমি উঠে মোটামুটি আমি ভীষণ রিল্যাক্স হয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নেই, আমার হোটেল বুকিং আছে ওখানে, মোটামুটি আমি এখন রিল্যাক্সড। বাস থেকে মেসেজ আসতেই থাকছে, কি করবো আমি ওনার সাথে কথা বলে, কারণ ওনার তরফ থেকে মোটামুটি এখন ফ্লার্টিং টেক্সট আসা শুরু হয়ে গেছে। আমি এই বয়সে এসে দাঁড়িয়ে সবাইকে একটা প্রশ্ন করি, আমার অনেক আগে করা উচিত ছিল। হ্যাঁ, যেটা ভাবছো সেটাই। বোরাকাইয়ের বাসে বসে আমি ওনাকে জিজ্ঞেস করি, এন্ড গেস দ্য রিপ্লাই, হি ইজ ম্যারিড। যদি আনম্যারিড কোনো ছেলে হয়, নোবডি ওয়ান্টস টু গেট ফ্রেন্ডস উইথ ইউ ইমিডিয়েটলি, সে 2-3 দিন আরামসে টাইম নেবে। হি ইজ ম্যারিড, হি হ্যাজ 2 চিলড্রেন, তাও তার খ্যাজ ভাবো। সে নিজে থেকে আমার সব প্রফেশন হ্যান ত্যান সবকিছু জিজ্ঞেস করে, আমার সোশ্যাল চায়, সে নিজে থেকে টেক্সট করছে, বন্ধুত্ব পাতাচ্ছে, সে নিজে থেকে ফ্লার্টিং করছে। তা আমি ওনাকে ডাইরেক্টলি এবার জিজ্ঞেস করি, আপনি কি আপনার ম্যারেজে খুশি নন বা এরকম কিছু? তারপরে আমি বুঝতে পারি যে কেন এসব চলছে। তার 2 ছেলে মেয়ে প্রভিন্সে থাকে। প্রভিন্সে মানে ধরে নাও ও শহরে চাকরি করে, আর ওর ছেলে মেয়ে গ্রামে থাকে ওর বাবা মায়ের কাছে, আর ওর ওয়াইফ দুবাইতে থাকে কাজের জন্য। হিজ ম্যারেজ লাইফ ইজ টাফ, তাই জন্যই ফ্লার্টিং চলছে। তারপরে শেষ পর্যন্ত এইসব শুনতে শুনতে আমি মোটামুটি বোরাকাই পৌঁছে যাই। ধীরে ধীরে আমি জাস্ট ফেড আউট করে দিই কনভারসেশনটা। ও নিজে থেকেই টেক্সট করা বন্ধ করে দেয়, কারণ আমার মাথায় আছে আমি তো এখানে 1.5 মাস থাকবো, আমি আমার মানিলা যাবো, ঝগড়া করলে হবে না, আমার ঘোস্ট করলেও হবে না, কারণ এরা পুলিশ অফিসার, সবকিছু ইনফরমেশন বের করে ফেলবে, পাসপোর্টে ছবি ফবিও সব তুলে ফেলেছে, সো বের করে ফেলবে। তারপরে আমি আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিই। ট্রাস্ট মি গাইস, ট্রাস্ট মি হোয়েন আই টেল ইউ, আমি তোমাদের আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো ছেলে তোমার সাথে এই বয়সে এসে বন্ধুত্ব করতে চাইবে না। এখন একটাই ধান্দা থাকে মানুষের, এন্ড আই এম হ্যাপি দ্যাট আই ওয়াজ অ্যাকচুয়ালি রাইট। কোয়েশ্চেনটা যে আগে করবো এটা আমার মাথায় আসেনি। সিঙ্গেল ছেলেরা এত স্মুথ হয় না, হতেই পারে না। আমি ফিলিপিন্সে 1.5 মাস মতো ছিলাম, এন্ড ট্রাস্ট মি আই হ্যাভ মেনি এক্সপিরিয়েন্সেস। সো যাই হোক, এসব ব্যাপার তো আলাদা, আসল কথাটায় আসি আবার। নিজের কাছে দেশ থেকে লোকাল কারেন্সি কনভার্ট করে নিয়ে যাবে, প্রচুর অ্যাপস আছে, প্রচুর এজেন্ট আছে যারা করে। কারেন্সি কনভার্সন ইজ আ মাস্ট। যখনই রিচার্জ করবে দেখবে কল ফিচার আছে কিনা, যদি কল ফিচার না থাকে ডোন্ট বাই দ্যাট প্ল্যান। কল ফিচার ইজ আ মাস্ট ইরেসপেক্টিভ অফ এনি কান্ট্রি দ্যাট ইউ আর গোয়িং। অতিরিক্ত আত্মবিশ্বাস বিপজ্জনক। এক্সপিরিয়েন্স তোমাকে সাহস দেবে, কিন্তু প্রিপারেশন তোমাকে বাঁচাবে। আমার লাক ভালো ছিল সত্যি কথা বলতে এই মুহূর্তে, তাই জন্য আমি বেঁচে গেছি, নইলে আমার সাথে যা ইচ্ছা হতে পারতো। ইমাজিন আই এম ডুইং দিস ইন ইন্ডিয়া। আমি একজন ফরেনার, 4টের সময় আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, এমন জায়গায় ধরো দাঁড়িয়ে রয়েছি যেখানে কনভিনিয়েন্স স্টোর নেই। আমার আজকে বেঁচে থাকার ক্রেডিট গোস টু দ্যাট কনভিনিয়েন্স স্টোর। আমি নিজেও জানি না আমি কি করতাম। সোলো ট্রাভেল কিন্তু প্রচন্ড সুন্দর, আমি বলছি না যে সোলো ট্রাভেল করো না, আমার সাথে এরকম এক্সপিরিয়েন্স কোনো বার হয়, কিন্তু এই যে আমি একটা এক্সপেরিমেন্ট করতে গেছিলাম, এই একটা ক্যাশ না ক্যারি করার ডিসিশন আমার পুরো ট্রিপটাকে পাল্টে দিতে পারতো, আমার পুরো জীবনটাকে পাল্টে দিতে পারতো। ইন্টারনেট, ফোন কল এসবও যদি ভুলেও যাও, প্লিজ ডু নট ফরগেট টু ক্যারি লোকাল কারেন্সি। আর কোনো রকমের তোমার যদি অবস্থা না থাকে কারেন্সি ক্যারি করার, যদিও এটা হতে পারে না, ইন্ডিয়ায় খুব সহজে কারেন্সি পাওয়া যায়, যদি এরকম করে থাকো, মেক শিওর ইউ আর টেকিং আউট ফিউ অ্যামাউন্ট অফ ক্যাশ ফ্রম দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্টে প্রচুর মানুষ থাকে, এয়ারপোর্টে প্রচুর স্টাফও থাকে, যদি ওখানে কার্ড আটকেও যায় তবু তোমার অনেক অপশন থাকবে, তুমি এয়ারপোর্টে থাকবে, তুমি সেফ থাকবে। এয়ারপোর্টে যতগুলো এটিএম মেশিন থাকে সবকটাই ইন্টারন্যাশনাল কার্ড অ্যাকসেপ্ট করে। এয়ারপোর্টের এটিএম মেশিন গুলো রাখার কারণই তাই। গো হেড অ্যান্ড টেক আউট ক্যাশ। কত বেশি চার্জ কাটছে কিচ্ছু ভাবতে হবে না, জাস্ট টেক আউট দ্য ক্যাশ। ইউর লাইফ ম্যাটার্স দ্য মোস্ট। যেখানেই যাবে, যাই হয়ে যাক, মেন্টালি প্রিপেয়ার থাকবে। পুলিশের নাম্বার কাছে রাখবে। ইন্ডিয়ার মতো সব পুলিশ নয়, দে ওয়ার ভেরি ভেরি রিলায়েবল। প্রচন্ড হেল্প করেছেন ওনারা আমাকে। ওনারা হেল্প না করলে যে আমার কি হতো আমি সত্যিই জানি না। ব্যাংকের স্টাফ তো ছেড়েই দাও, অস্বাভাবিক বাজে আচরণ করছিল। আমার পুলিশের কথাটা মাথায় এসেছিল, এন্ড থ্যাঙ্কফুলি ফিলিপিন্স পুলিশ ওয়াজ সো গুড এন্ড সো রিলায়েবল। লাস্টে একটাই কথা বলে শেষ করবো এই ভিডিওটা, স্বাধীনতা মানে শুধু ঘোরা নয়, প্রস্তুত থাকা।